প্রধান উপদেষ্টার সাথে সংলাপে দ্রুত সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে জামায়াতে ইসলামী। সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিলে সহজ হবে বলে মনে করছে দলটি। শনিবার সংলাপের প্রথম দিনে আরও অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন ইসলামী দল। নির্বাচনের রোড ম্যাপ চাইলেও আগে সংস্কার এবং পোশাক শিল্প খাতের সংকট দূর করার দিকে গুরুত্ব দেন দলগুলোর নেতারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে বিএনপির পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামী। এ সময় নির্বাচন এবং সংস্কার দুটোরই রোডম্যাপ চেয়েছে দলটি। গণহত্যায় জড়িতদের বিচারের দাবির কথাও জানান জামায়াতের আমির। দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এরপর যমুনায় একে একে সংলাপে যোগ দেয় গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারা। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গার্মেন্টস খাতের অস্থিরতার কথা তুলে ধরেন গণতন্ত্র মঞ্চের নেতারা। ফ্যাসিবাদী সরকারের পুনর্বাসন ঠেকানোরও আহ্বান জানান। শুধু সরকার বদল নয়, সাথে সাথে সমাজ বদল, একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণের ব্যাপার, এবং সেটার জন্য এই রাষ্ট্র সমাজের সংস্কার করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকানোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম ও গণ অধিকার পরিষদের নেতারা। সেই সাথে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। কতিপয় নেতারা যেভাবে ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য নানান ধরনের কথা বলছে, গল্প রচনা করছে, সেটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের। এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটিও সরকারকে আমরা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছি। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের নিয়মিত বৈঠক আয়োজনের আহ্বানও তুলে ধরা হয়েছে সংলাপে। হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের বিষয়েও কথা বলেন নেতারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর স্কাটন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবং পল্টন থেকে আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে শুরুতেই চলে যেতে চাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের কাছে। জনাব সাইফুল হক, যেটি জানতে চাই যে নির্বাচন কবে হবে, কিছু আঁচ করা যাচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা যেটা আজকে প্রধান উপদেষ্টার সাথে গণতন্ত্র মঞ্চের আমাদের যে প্রায় ঘণ্টাব্যাপী যে বৈঠক হয়েছে, সেখানে আমরা যে কথাটা খুব স্পষ্ট করে বলবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে এই সরকার তারা যে সংস্কারের উদ্যোগগুলো নিয়েছেন, এবং যেটা ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন তার রিপোর্টের যদি চূড়ান্ত করা যায়, তাহলে আমরা যেটা বলেছি যে এর পরে কোন কোন কাজগুলো, কোন কোন গুরুত্বপূর্ণ রিফর্মগুলো সরকার তার এই টেনিওরে তারা সম্পন্ন করবেন, যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো বা জাতীয় পর্যায়ে তেমন কোনো দ্বিমত নেই বা বড় দাগের বোঝাপড়া আছে, সেগুলো তারা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে পারে। আর সংবিধানের সংশোধন সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে, সংশোধনী প্রশ্ন আছে, গণতন্ত্র রূপান্তরের প্রশ্ন আছে, সেগুলো ভবিষ্যতে জনপ্রতিনিধিরা বা নির্বাচিত পার্লামেন্টে যাদের একটা পপুলার ম্যান্ডেট আছে, সেগুলো ভবিষ্যতের জন্য তারা সে কাজগুলো থাকবে। এটাও একটা বোঝাপড়ার ভিত্তিতে আমরা যেটা বলেছি, এই সরকার তার সবচেয়ে বড় কিন্তু কষ্টি পাথর হচ্ছে এই সরকার তারা তাদের উদ্যোগে মানুষের প্রত্যাশাটাকে তারা ধরে রেখে প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংস্কারগুলো যেগুলো তাদের এখতিয়ারের মধ্যে তারা সম্পন্ন করে, তারা যদি এটা জনাব সাইফুল হক থাকুন আমাদের সাথে, আবারও আসবো আপনার কাছে। এবার চলে যেতে চাই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কাছে। জনাব নূর, যেটি জানতে চাই যে নির্বাচনকে মূল টার্গেট ধরেই কি এগোচ্ছে অন্তর্বর্তী সরকার, আপনার কি মনে হয়? আমরা মনে করি যে এই সরকার শুধুমাত্র একটা নির্বাচনের দায়িত্ব পালন করবে কিংবা একটা নির্বাচন আয়োজন করার জন্য তাদেরকে আসলে জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেয় নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে ছিল, সেটাতে সমাজ, রাজনীতি, প্রশাসন সবকিছু একটা সংস্কার চায়। সেই ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই সরকারকে বলেছি
সরকার যে সংস্কারগুলো করতে চায় তার জন্য সরকারের দৃঢ় অবস্থান আছে কিনা এবং সেটা করার জন্য তাদের যে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ততা দরকার, সেই দূরত্ব কাটানো এবং নিয়মিত বৈঠক আলাপ আলোচনাগুলো যেন জারি থাকে। যেমন আমরা বলেছি যে 5 বছর মেয়াদী যে সংসদ, এটাকে 4 বছর মেয়াদী করা যায় কিনা, কারণ দীর্ঘদিন এই ক্ষমতায় থাকার ফলেই কিন্তু রাজনৈতিক দলগুলো একটা ক্ষমতার মোহ পেয়ে বসে। পার্লামেন্টকে ভাইব্রেন্ট করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, পাশাপাশি সংখ্যানুপাতিক নির্বাচন যেখানে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে সংসদে, সেই রকমের সিস্টেমগুলো নিয়ে সরকার ভাববে কিনা। এবং বিশেষ করে এই সরকারের যে কাঠামো, আমরা পরিষ্কারভাবেই বলেছি যে রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতির অংশ, কাজেই সেখানে শুধুমাত্র অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এই রকমের একটা ভালনারেবল সিচুয়েশন, আনস্টেবল রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। সেখানে রাজনৈতিক এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এই সরকারের কাঠামোগত একটা পরিবর্তন এবং বৃদ্ধি করা, এই বিষয়গুলো আমরা বলেছি। এবং একই সাথে তাদের সংস্কারের জন্য যে একটা নির্দিষ্ট সময়সীমা, কাজের যে একটা রোডম্যাপ, সেই বিষয়ে আমরা বলেছি। কারণ আপনারা জানেন যে আমাদের এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য সংখ্যালঘু নির্যাতনের ট্রাম্প কার্ড, কিংবা উগ্রবাদের ট্রাম্প কার্ড, কিংবা এদিকে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, নানান ধরনের একটা অপতৎপরতা আমরা লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে সরকারকে আমরা বলেছি যে সরকারের সাথে যদি রাজনৈতিক দলগুলোর সম্পর্ক না থাকে, রাজনৈতিক দলগুলো যদি সরকারকে কাজের সাথে সহযোগিতার সুযোগ না পায়, তাহলে সরকার সফল হবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি, তার যে গ্রহণযোগ্যতা এবং ইমেজ। জনাব নূর, আপনারা অনেকগুলো প্রস্তাবনা দিয়েছেন, অনেক বিষয় তুলে ধরেছেন। আমার একটু জানবার আছে যে বাজার, আইন শৃঙ্খলা এসব এখনো যে নিয়ন্ত্রণে আসেনি, সেটা কি আপনারা তুলে ধরেছিলেন আজকে? জি, অবশ্যই। আমাদের এটা তো একেবারে চলমান ইস্যু। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সেইভাবে এখন আসলে স্টেবল হয়ে ওঠে নাই, ফাংশন করছে না। এবং বিশেষ করে দ্রব্যমূল্যর এই যে ডিমের দাম, ধরেন এই যেটা এই সরকারের পতনের আগেও 140-135 টাকা ছিল, সেইটা এখন 180 টাকা। কাজে এর পেছনে অন্য কোনো কারসাজি আছে কিনা, এগুলো তো খতিয়ে দেখতে হবে। এবং এই যে লুটেরা মাফিয়া একটা সিন্ডিকেট, এর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, তাহলে তো সরকার সফলতার পথে হাঁটতে পারবে না। সেই জন্যই সরকারের রাজনৈতিক সহযোগিতাটা প্রয়োজন হবে। কাজে এই জন্য আমরা বারবার যেটা জোর দিচ্ছি যে রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ, তাদের সাথে যেন সরকার একটা নিয়মিত বৈঠক হয় এবং একটা যোগাযোগ থাকে। এবং এই যে সামনে আপনার দুর্গাপূজা, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, ইন্ডিয়ান মিডিয়া এটা নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে, যেখানে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, পূজা করতে টাকা চাওয়া হচ্ছে। এইটা যে একটা পেইড একটা ইভেন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সে বিষয়ে আমরা সতর্ক করেছি। তারাও রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চেয়েছে যে আপনাদের যে সমর্থকরা, কর্মীরা, তারাও যেন এই দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে, নিরাপদ একটা পরিবেশ নিশ্চিত করে। কারণ তারাও বিষয়ই আপনারা তুলে ধরেছেন। জনাব নূর থাকুন আমাদের সাথে। আবারও চলে যেতে চাই জনাব সাইফুল হকের কাছে। জনাব সাইফুল হক, সংস্কারের জন্য কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করছেন? আমি আপনাকে এর আগে যেটা বলছিলাম যে সরকারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এবং তাদের জন্য বড় পরীক্ষা হচ্ছে, তারা এই ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্টটা চূড়ান্ত করবার পরে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারা একটা অবাধ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করে পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারের কাছে তারা যদি ক্ষমতা হস্তান্তর করতে পারেন, তাহলে সরকারকে সফল বলা যাবে, সরকারকে কার্যকর বলা যাবে। সুতরাং সময়টা কি লাগবে, এটা নির্ভর করবে যে কোন কোন কাজগুলো তারা তাদের আমলে তারা সম্পন্ন করবেন, আর কোন কোন কাজ, যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, যেটা পরবর্তী নির্বাচিত সরকার বা নির্বাচিত যে জনপ্রতিনিধি গুরুত্বপূর্ণ রিফর্মের কাজগুলো তারা তখন শেষ করবেন। পুরো বিষয়টা অন্তর্বর্তী সরকারের সাথে প্রধান স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর যদি বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, সরকার যদি রাইট ট্র্যাকে থাকে, রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যদি নৈমিত্তিক এনগেজমেন্টটা থাকে, তাহলে কিন্তু সময় নিয়ে বড় কোনো প্রশ্ন উঠবে না। তখন 2 মাস 4 মাস মানে এদিক ওদিক হলেও রাজনৈতিক দল বা জনগণের মধ্যে তখন কোনো উদ্বেগ আর কোনো প্রশ্ন থাকবে না। জনাব সাইফুল হক, আরেকটি বিষয় একটু জানতে চাই যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কতটা প্রতিফলন হচ্ছে এই সরকারে? আপনি যেটা বলেন, আচ্ছা আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই। আমাদের দিক থেকে আমরা আরেকটা কথা যেটা বলেছি যে সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে অনেকটা ধরুন গণহারে যেভাবে একটা হত্যার মামলা রুজু করা হচ্ছে, আমরা বলেছি আর তাতে কিন্তু এই পুরো মামলার তাতে মেরিটটা কিন্তু অনেক সময় হারিয়ে যাচ্ছে। সুতরাং এসব ব্যাপারগুলো আরেকটু বাদ বিচার করে দরকার। অভিযোগটা যদি সুনির্দিষ্ট থাকে,
তাহলে মামলাটার তার মেরিট থাকবে এবং তার তদন্ত করে তার হয়তো বিচারটা করা যাবে। কিন্তু কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত কোনো প্রতিশোধের জায়গা থেকে যাতে এই ধরনের কোনো মামলাটা না হয়, এগুলোকে একটু বিবেচনার মধ্যে নেওয়া দরকার। শিক্ষার্থীদের আপনি যে কথা বললেন, শিক্ষাঙ্গন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বলতে পারেন শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে, কিন্তু পুরো শিক্ষা কার্যক্রম দেশব্যাপী এখনো কার্যকরভাবে কিন্তু শুরু করা যায়নি। এখনো অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ভিসি, এখনো পর্যন্ত যারা পদত্যাগ করেছেন তাদের জায়গায় কিন্তু নতুন কিন্তু দায়িত্বটা এখনো প্রদান করা যায়নি। আমি মনে করি এই ক্ষেত্রে এখনো পর্যন্ত, কারণ আপনি জানেন যে শিক্ষাঙ্গন নিয়ে অনেকগুলি এক ধরনের পদক্ষেপই আসলে নেওয়া উচিত। জনাব সাইফুল হক থাকুন আমাদের সাথে, আবারও যেতে চাই জনাব নূরের কাছে। জনাব নূর, সরকারের 2 মাসের মূল্যায়ন যদি করতে বলি তাহলে কিভাবে করবেন? জনাব নূর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। যেটি জানতে চাচ্ছিলাম যে সরকারের 2 মাসের হ্যাঁ, মূল্যায়ন আমি যদি শুনতে করতে পাচ্ছি। বলি কিভাবে করবেন? সরকারের প্রথমত আসলে 2 মাসে যে কোনো সরকারকে মূল্যায়ন করার জন্য পর্যাপ্ত সময় না। দ্বিতীয়ত বাংলাদেশ যেই পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রম করছে, আপনার এটা একটা জাতীয় সংকট এবং এই সংকট বাংলাদেশ তথা এই সমাজের সর্বস্তরে বিরাজমান। কাজে এখান থেকে উত্তরণ করে একটা আপনার পথে হাঁটতে হবে, তারপরে হয়তো আমরা তাদের পারফরমেন্সটা যাচাই বাছাই করতে পারি। তবে তারপরেও এটা ঠিক যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত একটা সরকার, তাদের প্রতি মানুষের যে আকাশচুম্বী পারদ সম যে প্রত্যাশা ছিল, সেটি হয়তো একটু ধাক্কা খেয়েছে। কারণ বিশেষ করে সরকারের কাজের ক্ষেত্রে একটু সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে এবং সরকার এই ধরনের একটা বিপ্লবী সরকারের যে অ্যাটিটিউড বা অ্যাপ্রোচ হবে, সেটা আসলে কাজে কর্মে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গা থেকে হয়তো বলতে পারেন এই ল্যাকিংসটা আছে। আবার সরকার যে চেষ্টা করছে, যেমন দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের এই অল্প সময়ে 40 ঘন্টার সফরে প্রায় 22টি রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করেছেন। আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দেশে এসেছেন, তার সাথে আমাদের যে 18,000 শ্রমিক তারা যেতে পারেনি, তার ব্যক্তিগত সম্পর্কের কারণে তিনি যাওয়ার একটা ব্যবস্থা করেছেন। আলোচনাও রয়েছে, আপনি সেটি বলতে যাচ্ছেন। জনাব নুরুল হক নূর, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব সাইফুল হক, আপনাকেও অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য।